প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রক্তনালীর রোগ ভেরিকোজ ভেইন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার SMG সাকলায়েন 1979 সালে জানুয়ারিতে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। এই যে ভেরিকোজ ভেইন, এই টার্মটা এখন অনেক পরিচিত, শুনতে শুনতে সাধারণ মানুষও বোধহয় অনেকে জানেন। তবুও যদি একটু বুঝিয়ে বলেন বিষয়টা কি। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যে এই রোগটি সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য। ভেরিকোজ ভেইন শব্দটির মধ্যে আসলে এক ধরনের ডাক্তারি ভাব রয়ে গেছে। আমরা এটিকে খুব কষ্ট করে বাংলা করেছি আঁকা বাঁকা শিরা, কখনো কখনো বক্র শিরাও আসলে বলা হয়। এটি আসলে পায়ের শিরার এক ধরনের রোগ, হাতেও হতে পারে, অন্যান্য জায়গাও হতে পারে। যেহেতু প্রকোপটা পায়ে বেশি, সে কারণে আমরা মূলত পায়ের দিকে আমাদের নজর থাকে বেশি। তো দেখা যায় যে আমাদের হার্ট থেকে যে রক্তটি পায়ের দিকে যায়, নর্মাল নিয়ম হচ্ছে সে রক্তগুলো ফেরত আসবে। কারো কারো ক্ষেত্রে যে শিরাগুলো থাকে তার দরজা বা ভালভগুলোর মধ্যে প্রবলেম তৈরি হলে পা থেকে পুরো রক্তগুলো হার্টে ফেরত আসে না, ওখানে জমা থেকে যায় এবং সেখানে রক্তের একটা চাপ বেড়ে যায়। এই রক্তের যে বাড়তি চাপ গভীর শিরা থেকে তখন উপরের শিরার দিকে ধাবিত হয়, যার কারণে ওই চাপগুলো নিতে পারে না সেই শিরাগুলো, যেহেতু তারা পাতলা, তখন তারা প্রতিবাদ স্বরূপ আঁকাবাঁকা হয়ে যায়। এটিকে আসলে ভেরিকোজ ভেইন বা স্ফীত হয়ে যায় এবং আঁকাবাঁকা হয়ে স্কিনের নিচে ফুলে ওঠে। বাইরে থেকে দেখলে বোঝা যায় যে তার পাটা ফোলা আছে। শুয়ে থাকলে আবার এটি কমে যাবে, বাট যখন সে হাঁটবে বা দাঁড়াবে তখন দেখা যাচ্ছে যে সেটি একদম প্রমিনেন্ট হয়, সবার চোখের সামনে পড়ে। আপনি বলছিলেন যে হার্ট থেকে রক্ত যখন হার্ট পাম্প করে সারা শরীরে রক্তটা যায়, পায়েও যেমন যায়, আবার সেটা ফিরেও আসবে হার্টে, কিন্তু এইখানে ফেরত যাচ্ছে না, ফলে সমস্যাটা তৈরি হচ্ছে। তো কারো কারো বেলায় ফেরত যাচ্ছে, কারো বেলায় যাচ্ছে না, তো কারা ঝুঁকিপূর্ণ, কাদের বেলায় এই সমস্যা? এটি আসলে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইন্টেলিজেন্টলি আপনি জানতে চেয়েছেন। সেটি হলো যে সবার ক্ষেত্রে এটি হচ্ছে না। তো আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ভালভ বা দরজাগুলো যে থাকে প্রত্যেকটা শিরার মধ্যে, এই শিরার ভালভের কাজ হচ্ছে রক্তকে সে উপর দিকে প্রবাহিত করবে, হার্টের দিকে যেতে দিবে, কিন্তু ব্যাকফ্লো হতে দিবে না। কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবে এই দরজাগুলো দুর্বল থাকে, অথবা কারো কারো রোগের কারণে, যেমন প্রেগনেন্সি হলে তার পেটে একটা চাপ থাকে, পেটে কোনো টিউমার হলো, সেক্ষেত্রে একটা চাপ তৈরি হয়, তার ক্ষেত্রে ভালভগুলো নষ্ট হয়ে যায়। অথবা একসময় এটিকে বলা হতো ট্রাফিক পুলিশ ডিজিজ, কারণ সাধারণত দেখা যায় যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের হয়। এখন আর ট্রাফিক দাঁড়িয়ে থাকে না, আমরা ডাক্তারও দাঁড়িয়ে থাকি, সার্জনরা অনেক দাঁড়িয়ে থাকেন, আপনিও সার্জন, আপনাকেও দাঁড়িয়ে দীর্ঘ সময় অপারেশন করতে হয়। এছাড়া যারা গার্মেন্টস ওয়ার্কার এবং দেশের বাইরে, বিশেষ করে আমাদের রোগীর বড় একটা অংশ কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে, দাঁড়িয়ে থাকার কারণে তাদের এই প্রবলেমটা বেড়ে যায়। মূলত যাদের জন্মগতভাবে দুর্বলতা আছে, এই ব্যক্তিটি যদি দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ, তাহলে তার এই প্রবণতা হওয়ার বেশি চান্স, হওয়ার বেশি ভেরিকোজ ভেইন হওয়ার ক্ষেত্রে। একজন মানুষের এই ভেরিকোজ ভেইন বা এই সমস্যাটা হচ্ছে কিনা তিনি বুঝবেন কি করে, এবং কোন বয়সে সাধারণত বেশি হয়? আমাদের দেশে এই যে ভেরিকোজ ভেইনের কারণের কথা যদি চিন্তা করি, এটা দেখা যায় যে আসলে খুব বেশি সংখ্যক যাদের হয় আমাদের দেশে, ধরেন দাঁড়িয়ে থাকার কিছু চাকরি আছে, যেমন ট্রাফিক পুলিশ। এই রোগটা কি বলা হতো ট্রাফিক পুলিশ ডিজিজ, কারণ তারা দাঁড়িয়ে থাকেন, তাদের রোগটি হওয়ার প্রবণতা বেশি। তো কার হবে? যার আসলে জন্মগতভাবে যে ভেইন বা শিরাগুলোর যে ভালভগুলো দুর্বল আছে, সেই ব্যক্তিটি যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে তার এটা হবে। কোন বয়সে বেশি হয়? বয়সটা ঠিক এক্স্যাক্টলি এটার বয়সের উপরে কোনো নির্ভর করে না, সাধারণত এটি পেশার উপর বেশি নির্ভর করে। জন্মগতভাবে সে দুর্বলতাটা নিয়ে এসছে, এখন সে পেশাগতভাবে দাঁড়িয়ে আছে, সে ডাক্তার হতে পারে, পুলিশ হতে পারে, এবং আমাদের অভিজ্ঞতা দেখা গেছে মধ্যপ্রাচ্যের রোগীরা এই সমস্যায় বেশি ভোগে, গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন তারা বেশি ভোগেন, কারণ তাদের দাঁড়িয়ে থাকতে হয়, এবং সার্জনরা প্রচুর পরিমাণে সার্জন আছেন। এবং প্রকাশটা আপনি যেটি বললেন, প্রথম দিকে একেবারেই প্রকাশ তেমন থাকে না, শুধুমাত্র দেখা যায় যে তার হাঁটতে গেলে একটু পা ফলে, জার্নি করতে গেলে পা ফলে, এবং ঘুমের মধ্যে মাংসপেশিটা শুধু একটু টান খায়, বাট আর কোনো প্রবলেম থাকে না। এবং পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় যে তার পায়ের শিরাগুলো একটু একটু উঁচু হয়ে উঠছে, এবং সেই অবস্থাও যদি তিনি চিকিৎসা না নেন, পুরো শিরাগুলো, আমি যদি একটু ছবিতে দেখানোর চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করেছি যে বড় আকারের আসলে
শিরাগুলো এখানে আঁকাবাঁকা হয়ে আছে, আমি একটু ক্যামেরার দেখানোর চেষ্টা করছি। সবার হয়তো এতটা ফুলে না, তবে ম্যাক্সিমামদের ক্ষেত্রে কিন্তু ঠিক এভাবেই ফুলে যায়। তখন আমরা বলি যে হ্যাঁ, আপনার এটি রোগ হয়েছে, এবং অনেকে ভাবতেও পারে না যে এটা আসলে রোগ, মনে করে এটা আমার শরীরের এই বৈশিষ্ট্য, একটু বয়স হয়েছে, রগগুলো একটু ফুলতেই পারে, যদিও আমরা রগ না শিরা বলার চেষ্টা করি আর কি। তো এটা হলেও যে বলছিলেন শুরুর দিকে কোনো লক্ষণ দেখা দেয় না, পরবর্তীতে তিনি বুঝতে পারলেন কিন্তু কোনো প্রবলেম ফিল করছেন না, জি। তখন আমাদের একটা সহজাত একটা প্রবৃত্তি আছে যে আমরা সমস্যায় না পড়লে তো চিকিৎসকের কাছে যাই না। জি। যদি এই সমস্যাটি কারো হয় এবং তিনি কোনো সমস্যা ফিল না করেন, চিকিৎসকের কাছে না যান, তাহলে কি ক্ষতি হতে পারে? ক্ষতি বলতে রোগ তো তাকে সময় দিবে না, রোগ তার মতো করেই ক্ষতি করে যাবে, এবং এটি একটি রোগ প্রথমে মানতে হবে। এবং সাধারণত আমাদের দেশে এখন ধরা পড়ে যারা চাকরি নিয়ে বিদেশ যেতে চাচ্ছে, তাদেরকে বলে যে আপনার ভেরিকোজ ভেইন আছে, আপনি যেতে পারবেন না, আপনাকে এটা ঠিক করে আসতে হবে। আবার আছে আরেকটা গ্রুপ যারা প্রতিরক্ষা বাহিনীতে চাকরি নিতে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এই গ্রুপটা অনেকটা সামান্য থাকলেই ধরা পড়ে যাচ্ছে। আর যারা এরকম আছে চিকিৎসা করছেন না, তাদের ক্ষেত্রে একদম খুবই কমন সমস্যাগুলো হলো তার পায়ের গোড়ালির দিক কালো হয়ে যাবে, এবং এই অবস্থায় যদি সে চিকিৎসা না নেয়, আস্তে আস্তে গোড়ালির দিকে কিন্তু ঘা হবে। আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে বলে যে বিখাউজ আলসার, এটা ভালো হবে না। আসলে এই বিখাউজ আলসারটা হচ্ছে ভেনাস আলসার। এই রোগটার কারণে কিন্তু একটা পর্যায়ে, অর্থাৎ লাস্ট স্টেজে গিয়ে আলসার হয়, এবং সে ঘা কখনোই শুকাতে চায় না। আপনি যদি উপরের দিকে চিকিৎসা না করেন, অর্থাৎ ভেরিকোজ ভেনের চিকিৎসা না করেন, ওই ঘা কখনো শুকাবে না। এবং অনেকে স্কিনের ডাক্তারের কাছে গিয়ে দিনের পর দিন চিকিৎসা নেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে শেষ পর্যন্ত ভাস্কুলার সার্জনদের কাছে আসতে হয়। মানে শুরুতেই ভাস্কুলার সার্জনের কাছে যাওয়া ভালো এবং যথাযথ চিকিৎসাটা যাতে তিনি নিতে পারেন সময় মতো। জি, অবশ্যই। কি চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি যে উনি প্রথম পর্যায়ে এসেছেন, তখন আমরা ওনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। আমরা তাকে পরামর্শ দেই যদি সম্ভব হয় আপনার জবটি চেঞ্জ করুন, পেশাটা চেঞ্জ করুন। যদি সেটি সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা তাকে কিছু পরামর্শ দিই যে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, যদি দাঁড়িয়ে থাকতে হয় আপনি একটা গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং বা বিশেষ এক ধরনের মেডিকেটেড মোজা পড়তে দেই, সেটির মাপ আছে, প্রেশারের মাপ আছে। এর বাইরে আমরা তাকে বলি কার পায়ে কোন মাপেরটা লাগবে। এক্স্যাক্টলি। এর বাইরে আমরা তাকে কিছু পায়ের এক্সারসাইজ শিখিয়ে দেই, পাটাকে কিভাবে শোয়ার সময় একটু উঁচুতে রাখতে হবে সেটি শিখিয়ে দেই। এর বাইরে একটা দুটো ওষুধ আছে, যদি সেই ওষুধগুলো সরাসরি কোনো কাজে লাগে না, কিছুটা পাশে সাহায্য করে মাত্র। এই অবস্থায় যদি তার ইমপ্রুভ করে যায়, সাধারণত রোগটা ফেরত যাবে না, কন্ট্রোলে থাকবে। কনজারভেটিভ ম্যানেজমেন্ট। যদি এতে ঠিক না হয় তখন কি? একটা হচ্ছে যে যদি এতে ঠিক নয়, অথবা উনি যদি মনে করেন যে আমার দেখতে খারাপ লাগছে, আমি চিকিৎসা নিতে চাই, অথবা উনি যদি মনে করেন আমি বিদেশ যাব, আমার আর প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করতে হবে, কিংবা এই নিয়ম মানাটা বিরক্তিকর, আমি এটা করতে চাই না, আমি একবারই চিকিৎসা করে ভালো হতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন সাজেস্ট করি যে আপনার সারা বিশ্বে যত ধরনেরই ভেরিকোজ ভেনের চিকিৎসা পদ্ধতি আছে, আমাদের দেশে কিন্তু আমরা সেটা অ্যাভেলেবল করেছি। লেজার আমরা একটা অপারেশন করি, লেজারের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, সামান্য হলে আমরা ইনজেকশন থেরাপি দিতে পারি। এছাড়া যেটা কনভেনশনাল, আগে কিন্তু পুরো পা কেটে তারপরে আস্তে আস্তে করে সেই জিনিসগুলোকে দেখে দেখে ফেলে দিতে হতো, এখনও সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাই হচ্ছে। বাট আমরা এখন কিন্তু লেজার নিয়ে এসেছি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন নিয়ে এসেছি, ইনজেকশন নিয়ে এসেছি, এমনকি লোকাল দিয়ে কোন ধরনের মানে পুরো অবশ না করে কিন্তু আমরা এই অপারেশন অজ্ঞান করার দরকার হচ্ছে না। এই চিকিৎসাগুলো আমরা এখন অ্যাভেলেবল করেছি বাংলাদেশে। তো কি করে থাকেন এতে? আগে আপনি বলছিলেন যে ওপেন করে সার্জারি করে ফেলতে হতো, এখন আপনারা ওপেন করছেন না। না, লেজারের ক্ষেত্রে তো লেজারের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের তো যে ভেইনটি দিয়ে অতিরিক্ত ব্লাড যাচ্ছে, আমাদের প্রথম টার্গেট থাকে যে সেই ভেইনটির রাস্তাটাকে বন্ধ করা। তো কাটাছেঁড়া মানে হলো ওই ভেইনটাকে তুলে ছিঁড়ে ফেলে দেওয়া, একদম ওটা থেকে শরীর থেকে বের করে বাইরে ফেলে দেওয়া হয়। আর আমরা লেজার করে কোনো কাটাছেঁড়া করি না, ওই জায়গায় আমরা লেজারের একটি ছিদ্র করে লেজারের পাঠিয়ে দেই, ওই লেজারের মাধ্যমে আমরা ভেইনটাকে অ্যাবলেশন করি, যেটিকে অ্যাবলেশনকে হয়তো বাংলা আমরা বলতে পারি যে ভেইনের যে কার্যকারিতাটাকে আমরা নষ্ট করে ফেলি, ভেইনটা তখন সংকুচিত হয়ে বন্ধ হয়ে যায়। যেহেতু তার মূল রাস্তাটা আমরা বন্ধ করে ফেলি, তখন আঁকাবাঁকা শিরাগুলো অনেকটাই কারেকশন হয়ে যায়। সেখানে আবার আমরা পাশাপাশি ইনজেকশন থেরাপি দিই, এটিকে স্ক্লেরোথেরাপি বলে। এবং আপনার একটা যদি উদাহরণ দিই যে আপনার ছাদে ছিদ্র হয়েছে, আপনাকে ছিদ্রটা বন্ধ করতে হবে, তারপর না আমি পানি সেচলে লাভ হবে। সো আমরা লেজারের মাধ্যমে সেই কাজটি করে থাকি, ফলে উনি কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই কিন্তু টোটালি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটি তো অত্যন্ত আধুনিক একটি চিকিৎসা, আমাদের দেশেও সব আছে যেটি আপনি বললেন। এর খরচ কেমন এটি একটা, আর খুব ছোট করে যদি বলেন যে একবার যদি লেজার থেরাপি হোক বা যে কোনো পদ্ধতিতে হোক, স্ক্লেরোথেরাপি হোক, চিকিৎসা কেউ করান, তিনি কি আবারও এই রোগীর জন্য পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়ে গেলেন, নাকি নিয়ম না মানলে আবারও হতে পারে? জি, একটি বিষয় হলো যে আমরা যখন লেজারের খরচের কথা চিন্তা করি, একটা মানুষকে যখন আমরা কাটাছেঁড়া করে অপারেশন করি, তার দুই পা কখনোই একসাথে করা যাবে না, ডিপ ভেইন থ্রোম্বোসিস হওয়ার একটা সেখানে ভয় থাকে, সে কারণে আমরা এক পা করি। লেজার করলে কিন্তু দুই পা একসাথেই করা যায়,
সো আপনি যদি কম্পেয়ার করেন খরচ লেজারে বরং কম, কারণ লেজারে আপনি এক খরচে সেটা শেষ করে দিচ্ছেন। আমি যদি ধরি যে বাইরে আমার 50,000 টাকা খরচ হয়, 2 পা করতে গেলে আমার 1 লাখ টাকা খরচ হয়, সেখানে আমরা লেজারে কিন্তু 50 থেকে 60-এর মধ্যে করে দিতে পারছি। যদিও একমাত্র আমাদের টিমেই আমরা বাইরে করছি, আর কোথাও এই লেজার অপারেশনটি হচ্ছে না। বাংলাদেশেরই প্রথম উদ্যোগ নিয়েছিলাম আমি, সেখান থেকে এখন পর্যন্ত চলছে। আমরা প্রায় 270 পায়ে আমরা লেজার করেছি। হয়তো আলটিমেটলি যখন সরকারি পর্যায়ে আসবে খরচটা আরও কমে আসবে। আর দ্বিতীয়বার হওয়ার ক্ষেত্রে এটি খুব সহজ। আপনার ব্যথা তো মাথায়, আমরা তো মাথায় কেটে ফেলেছি, সো আবার হওয়ার আর কোনো সুযোগ নাই। যদি কোনো অন্য শাখা প্রশাখা থেকে হয় সেই ক্ষেত্রে আর অপারেশন লাগবে না, একটা ইঞ্জেকশন দিলেই হবে। ইঞ্জেকশনের দাম 250 থেকে 400 টাকা। তার মানে আর এটার দরকার হয় না। কার্যকর চিকিৎসা বাংলাদেশে আছে এবং আপনারা করছেন, অত্যন্ত আশার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে এনটিভি এবং এনটিভি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভেরিকোজ ভেইনের আধুনিক চিকিৎসা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা সাসপেনশন ট্রেনিংয়ের 5 নম্বর যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করবো হচ্ছে শোল্ডারে। বেসিক্যালি শোল্ডারের যে জিনিসটা বলতেছি আমরা হচ্ছে রিয়ার ডেলস, এই জিনিসটাকে আমরা ফোকাস করব। বেন্ট ওভার ল্যাটারাল রেজ যে মোশনে আমরা মারি, সেই মোশনটাকে আমরা এখানে সিমুলেট করব। কিন্তু এই জিনিসটা সিমুলেট করব হচ্ছে আমরা বেল্টের মাধ্যমে। এতে যে জিনিসটা হচ্ছে আমরা বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারছি হচ্ছে আমরা ওয়েটস দিয়ে, আর এখানে যে জিনিসটা করছি আমরা বডিটাকে ওয়েট হিসাবে করে ব্যবহার করে, বডিটাকে রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করে বেল্টের থ্রুতে আমরা এই এক্সারসাইজটা করবো। এক্সারসাইজ সুবিধা হচ্ছে যেহেতু সাসপেনশন অবস্থায় আমরা আছি, সাসপেনশন অবস্থায় থাকলে যে জিনিসটা হচ্ছে আপনার বডিটা মুভমেন্ট করছে, কিন্তু এই বডিটাকে মুভমেন্টটাকে আপনার অন্যান্য স্টেবিলাইজার মাসল দিয়ে স্টেবল করতে হচ্ছে। যে কারণে শুধুমাত্র রিয়ার ডেলস ছাড়াও বডির অন্যান্য ছোটো ছোটো যে সমস্ত মাসলগুলো ওয়েট ট্রেনিংয়ের সময় অ্যাক্টিভেট হয় না, ওই মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এবং যাদের বিভিন্ন জয়েন্টসে ইনজুরি আছে অথবা বিভিন্ন কারণে যারা ওয়েট ট্রেনিং করতে পারছেন না জিমে গিয়ে, তারা যদি সাসপেনশন ট্রেনিংটাকে আপনি পিক আপ করেন তাহলে আপনি প্রত্যেকটা মাসল এক্সারসাইজগুলো করতে পারবেন এবং সেম বেনিফিটগুলোই পাবেন, কিন্তু আপনার ইনজুরি লেভেলটা থাকবে না। এখন আমাকে আজকে অ্যাসিস্ট করবে হচ্ছে কাউসার ভাই, উনি দেখাবে যে কীভাবে রিয়ার ডেলসের এক্সারসাইজটা সাসপেনশন ট্রেনিংয়ের মাধ্যমে করতে হচ্ছে। ওকে কাউসার ভাই, ওকে সেম জিনিসটা খেয়াল করবেন যে যখন উনি যাচ্ছেন, ওকে পুরো বডিটা কিন্তু ফেই করে দিল, মানে সাসপেন্ডেড অবস্থা রাখতে হবে। প্রত্যেকটা এক্সারসাইজ সাসপেন্ডেড অবস্থায় রাখতে হবে, যেটাকে আমরা বলি ইটস এ ফ্লাইং মোশন। মানে আপনার ফ্লাই করার সময় যে ফিলিংটা হবে আপনার, সেম ফিলিংটাই হবে যখন আপনি বেল্টের মাধ্যমে একটা পজিশনে চলে যাবে। ওকে, এই পজিশনে গিয়ে এখন এইটাকে সে ফ্লাই মোশন নেবে, যেটাকে আমরা বলি রিয়ার ফ্লাই মোশনটাকে নেবে এবং শোল্ডারটাকে ফোকাস করে। ওকে গো, ইয়েস। খেয়াল করছেন যে এই মোশনটা কিন্তু আপনাদের খুবই পরিচিত একটা মোশন, সেটা হচ্ছে বেন্ট ওভার ল্যাটারাল রেজের যে আমরা মোশনটা ইউজ করি সেই সেম জিনিসটাই করছি আমরা, কিন্তু সাসপেন্ডেড অবস্থায় উইথ দ্য ইউজ অফ বেলস অ্যান্ড বডি ওয়েট। এতে যে জিনিসটা হবে আপনার রিয়ার ডেলস ডেভেলপ হবে, সামনের ইটা হবে, মানে ইটা হবে ডেভেলপ হবে, ডেলস ডেভেলপ হবে। অ্যাট দ্য সেম টাইম যদি সাসপেন্ডেড অবস্থায় আপনি আছেন, এই জন্য আপনার কোর মাসলটা, আপনার অ্যাবস মাসলটা কিন্তু কন্ট্রাক্টেড অবস্থায় আছে। সুতরাং সেকেন্ডারি বেনিফিট সবসময় আপনি অ্যাবসে কিন্তু পাবেনই। এবং প্রত্যেকটা বডির মাসল যদি আপনি এখানে অ্যাক্টিভেট না করেন তাহলে আপনি সাসপেনশন অবস্থায় থাকতে পারবেন না। আপনি দেখা যাবে মাঝখান দিয়ে কোমর থেকে ভেঙে যাবে। যদি আপনি জিনিসটা স্ট্রেট অবস্থায় রাখেন তখন দেখবেন প্রত্যেকটা মাসল কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বারবারই কিন্তু বলছি যে প্রত্যেকটা এক্সারসাইজ ইটস নট অ্যাবাউট দ্য রিপিটেশন, ইটস অল অ্যাবাউট টাইমিং। আপনি যে জিনিসটা করবেন 30 সেকেন্ড পর্যন্ত করবেন, এরপর 30 সেকেন্ড রেস্ট নেবেন। কিন্তু রিপিটেশন আমরা এখানে কাউন্ট করবো 30 সেকেন্ডে। প্রথমে যেটা আমরা করবেন 10 to 15, এর আগে বলেছিলাম 10 to 15 সবাই কিন্তু করতে পারবে। যখন এটা অভ্যাস হয়ে যাবে তখন ট্রাই করবেন 30 to 50, 30 সেকেন্ড 30 to 50 রিপিটেশন আপনি করবেন। তাতে কী হবে, আপনার হার্টবিটটাও বেড়ে যাবে, মাসকুলার মুভমেন্টটাও মানে হবে, বাড়বে। তার মানে কি আপনার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হচ্ছে, মাসকুলার এক্সারসাইজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম 30 সেকেন্ড পরে আপনি যখন 30 সেকেন্ড রেস্ট নিচ্ছেন, আপনার হার্টবিটটা নেমে যাবে কিন্তু খুব একটা নামতে পারবে না। তার মানে কি কন্টিনিউয়াস আপনি একটা কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি পাবেন। প্রিয় দর্শক, আমরা জানি আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন দর্শক, একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি আনারের কি পুষ্টিগুণ রয়েছে এবং কেন খাবেন, কতটা খাবেন। প্রতিদিনই আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু এই খাবারগুলো যদি আমরা একটু বুঝে শুনে খাই তাহলে কিন্তু সহায়ক পুষ্টিগুলো আমরা পেয়ে থাকি। যেমন আনার একটি ফল,
খুবই জনপ্রিয়, পরিচিত, সুন্দর দেখতে একটি ফল। খাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে ডেকোরেটিভ করতে চাই তখনই কিন্তু আমরা আনার দিয়ে সেটাকে করি। যখন করি তখন যদি আমরা একটু জানতাম যে আনাদের আসলে প্রকৃত কাজ কি। সব ফলেরই কিছু না কিছু কাজ থাকে, তেমনি আনারেরও আছে। আনার হলো এমন একটি ফল সবচাইতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বর্তমান যুগে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ আমাদের দেশটা এখন ছেয়ে গেছে ক্যান্সার নামক এক ভয়াবহ রোগে। এখন প্রতি ঘরে ঘরেই আপনি গেলে শুনতে পাবেন ক্যান্সার নামক রোগটির কথা। কিন্তু আমরা যদি একটু প্রোটেকশনটা নিতাম, সবসময় যে কথাটা আমরা বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই কিন্তু অনেক জরুরি, কিন্তু আমরা কেউ কিন্তু তাতে নেই। যখন রোগটি আমাদের অনেক সিভিয়ার আকার ধারণ করে তখনই কিন্তু আমরা চলে যাই প্রতিকারে, কিন্তু তার আগে যদি প্রতিরোধ নেওয়া যেত তাহলে হয়তো আজকে এত রোগের মধ্যে আমরা থাকতাম না। এবং প্রত্যেক ঘরে ঘরে আমরা যখন এখন শুনি কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের মতো অনেক বড় বড় ধরনের রোগ যার কোনো চিকিৎসা নেই, কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রাখি শরীরের মধ্যে তাহলে হয়তো এত সিভিয়ারিটিতে কখনোই যেত না। তেমনই একটি ফল হলো আনার, যা কার্ডিও প্রোটেক্টিভ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ক্যান্সার প্রোটেক্টিভ এবং আমাদের মেমোরি সেল, আমাদের ভুলে যাওয়া স্মৃতিগুলোকে ধারণ করার জন্য আনারের ভূমিকা অতুলনীয়। আনারে রয়েছে পুনিক্যালাজিন নামে এমন একটি গুরুত্বপূর্ণ অর্গানিক সাবস্টেন্সেস যা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে সুরক্ষা করে, এবং এই পুনিক্যালাজিন আমাদের যে মেমোরিগুলো লস হয়ে যায় সেই মেমোরিকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অনেকের কিন্তু খুব মানসিক রোগ থাকে, বিষণ্ণতা ভর করে রাখে, ভালো লাগে না। আনার কিন্তু সেই রোগটিকেও সারিয়ে দেয়, খেয়ে দেখতে পারেন। কিন্তু আছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, এবং পুরুষদের খুব কমন একটি রোগ প্রোস্টেট ক্যান্সার, এবং এর আগেই কিন্তু প্রোটেকশন নেওয়া যায়। প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন যদি আমরা একটু আনারের জুস বা সরাসরি আনারটাকে যদি আমরা খেয়ে থাকি তাহলেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার থেকে প্রতিরোধ তৈরি করা যায়। একটা বয়সের পরেই কিন্তু এটি হয়ে থাকে। আমরা কিন্তু জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অসুস্থ হলেই কিন্তু শক্তি বৃদ্ধিকারক হিসেবে আনারের জুসটা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আসলে কিন্তু সঠিক খাদ্যগুণ জানি না। যদি সঠিক খাদ্যগুণ জানি তাহলে কিন্তু এর ব্যবহার আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এখন কিন্তু আনার এমন একটি ফল যা সারা বছর ধরেই পাওয়া যায়। যখনই কারো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয় তাদের জন্য কিন্তু আনারের গুরুত্ব অতুলনীয়, এবং 1 গ্লাস জুস যদি আমরা খেয়ে থাকি তাহলে তার রক্তকণিকার পরিমাণ বাড়বে। এতে রয়েছে প্রতি ইম্পর্ট্যান্ট একটি উপাদান ফ্ল্যাভোনয়েড, যা ভিটামিন B12 আদার্স অনেক কিছু তৈরি করতে সাহায্য করে, এবং রক্তকণিকা সঠিকভাবে তৈরি হয়, রক্তের আয়রনটাকে বৃদ্ধি করে এবং দেহের অক্সিজেন সাপ্লাইকে বাড়িয়ে দেয়। এভাবে আনার যদি আমাদের খাদ্য তালিকার একটি ফল হিসেবে আমরা রাখি অন্যান্য ফলের মতোই, এবং এটি যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক সপ্তাহে 1 থেকে 2 দিনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দিতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের ব্রণের সমস্যা আছে তারা কখনোই নখ দিয়ে ব্রণ খুঁটবেন না, এতে ত্বক আরও নষ্ট হবে। সাধারণত তৈলাক্ত ত্বকে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে, তাই প্রতিদিন ঘরে ফেরার পর সাবান দিয়ে অথবা ফেসিয়াল ব্যবহার করে মুখ পরিষ্কার করলে উপকার পাবেন। কোনো রকম প্রসাধনী ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: PRP and stem cells are regenerative treatments where we use the body's own cells to heal parts of the body that have worn out through aging or through overuse. PRP, we take cells from the blood, and stem cells, we use cells from the fat of the tummy with cells from blood to create a healing mix that we inject into the damaged area, commonly the knee from arthritis or overuse, or other joints like the hip or shoulder. Or we can use it for tendon problems such as rotator cuff shoulder or tennis or golfer's elbow. প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়
এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায় নতুন কোনো অতিথি নিয়ে।